Assalamu alaikum, my dear students. This is Nigar Sultana and welcome to English First Paper class. Hope all of you are fit and fine. Today I will discuss two important topics from your syllabus that are summary writing and theme writing. So let's get started. সামারি এবং থিম রাইটিং দুটোই হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং এর পর্যায়ে পড়ে, কিন্তু দুটোর ধরন এবং দুটোর প্যাটার্ন আলাদা, মানে ফরম্যাট কিছুটা আলাদা। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের কোনো ওয়ার্ড লিমিট না থাকলেও আমরা মোটামুটি সবাই জানি যে সামারিটা হচ্ছে আমাদের মূল প্যাসেজের 1/3। এবং থিমের রাইটিংয়ের ক্ষেত্রে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, থিমের একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে। থিম তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে একেবারেই নতুন একটা আইটেম। সো থিম সম্পর্কে যখন আমরা ক্লাসটা করব তখন খুব ভালো করে খেয়াল করবে যে পয়েন্টগুলো বলা হচ্ছে, কারণ একবার যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে আর পরবর্তীতে প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু না বুঝে থিম অ্যান্সারিং আসলে একটু ডিফিকাল্ট, যেহেতু থিমটা আসে সাধারণত পোয়েম থেকে। তোমাদের টেক্সট বইয়ের কিছু পোয়েম আছে এবং টেক্সটের বাইরেও আমরা কিছু পোয়েম থেকে থিম প্র্যাকটিস করব। এবং সামারিটা হবে তোমাদের সিন প্যাসেজ থেকে। সো যে সমস্ত সিন প্যাসেজ তোমাদের ক্লাসে পড়ানো হচ্ছে বা তোমাদের সিলেবাসে আছে, সেই সিন প্যাসেজগুলো থেকে তোমরা সামারি এখনই থেকে প্র্যাকটিস করা শুরু করো। যেটা বলছিলাম যে সামারি সম্পর্কে তোমাদের নলেজ আছে, কিন্তু দেখা যায় যে পরীক্ষার খাতায় তোমরা যে সামারিটা সামনে প্রেজেন্ট করো সেখানে কিছু কমন মিস্টেক্স থেকেই যায়। তোমরা হয়তো সামারি লেখার জন্য 5টা রুলস জানো, কিন্তু দেখা যায় লেখার সময় তোমরা 3টা রুলসই ভুলে যাও, 2-1টা ফলো করো। সেই জিনিসগুলো কি, মানে ভুলে যাওয়া জিনিসগুলো কি এবং কেন তোমাদের এই মিস্টেকগুলো হয়, কিভাবে তোমরা মিস্টেকগুলো অ্যাভয়েড করবে সেটা সম্পর্কে আজকে আমি বলবো। প্রথমে আমি বলবো সামারি সম্পর্কে। সামারিটা বেসিক্যালি কি? সামারির সাথে প্যারাগ্রাফের কিন্তু খুব ভালো একটা মিল আছে। সামারি অলমোস্ট প্যারাগ্রাফের মতোই একটা জিনিস, মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজকে সামারাইজ করে মানে মিনিমাইজ করে তোমাকে লিখতে হবে সেই প্যাসেজের মূল বক্তব্যটা কি। প্যারাগ্রাফে কি হয়, একটা টপিক দেওয়া থাকে, সেই টপিকের উপর বেস করে 3টা পয়েন্ট ফলো করে আমরা লিখি। এই 3টা পয়েন্ট হচ্ছে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স এবং কনক্লুশন সেন্টেন্স। তো সামারির ক্ষেত্রেও সেটাই আমরা ফলো করব, যে একটা সামারিতে 3টা জিনিস আমাদের থাকবে। প্রথমে থাকবে একটা টপিক সেন্টেন্সের মতো একটা সেন্টেন্স, যেখানে আমি বোঝাবো, মানে এক সেন্টেন্সে বা অলমোস্ট ম্যাক্সিমাম 2টা সেন্টেন্স আমরা বলে দিব যে এই প্যাসেজটা কী সম্পর্কে, প্যাসেজে অ্যাকচুয়ালি কী প্রেজেন্ট করা হচ্ছে। তারপরে আমাদের কিছু সাপোর্টিং সেন্টেন্স থাকবে এবং নেক্সটে আমরা একটা কনক্লুশন লিখবো। কিন্তু সামারি রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা যেটা করো, যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজটাকেই তোমরা ছোট করে সেই প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করে লিখো, যেটা একদমই করা যাবে না। কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতেই হবে, তা না হলে সামারিতে খুব পোর মার্কস চলে আসে। দেখা যায় 10-এর মধ্যে 2-3 ম্যাক্সিমাম দেওয়া হয়, তাও যেটা দেওয়ার কথা না সেটা আমরা বাধ্য হয়েই দিই। কিন্তু যদি একটু নিয়ম ফলো করে নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখো তাহলে কিন্তু সামারিতে 7-8 মার্কস তোলা কোনো ব্যাপারই না, কিংবা বোর্ডে হয়তো তোমরা আরও বেশি নাম্বারই পাবে। তো আজকের ক্লাসটা ফলো করো, দেখো যে কী কী নিয়মে আমাদের ঘাটতি আছে এবং কোন কোন ব্যাপারগুলো আমাদেরকে আরও বেশি মনে রেখে সামারি লিখতে হবে। আমি বলার চেষ্টা করছি এবং একটা এক্সাম্পলও দিব। এক্সাম্পলটা দিব তোমরা অলমোস্ট অলরেডি যে টপিকটা পড়ে এসছো, যে প্যাসেজগুলো পড়ে আসছো, তার মধ্যে একটা প্যাসেজ থেকে আমি সামারিটা করাবো। আর থিমের ব্যাপারে, থিমটা সম্পূর্ণ নতুন একটা জিনিস। সো থিম একেবারে আমি চেষ্টা করেছি যে একেবারে বেসিক লেভেল থেকে থিম কি, কয়েকটা ডেফিনেশন আমি দিয়েছি, এর মধ্যে থেকে 3-4টা ডেফিনেশনকে একত্র করে একটা মিনিং যে দাঁড়িয়েছে সেটা থেকে আমাকে বুঝে নিতে হবে যে থিমটা কি। এবং থিম আর সামারি দুটোর ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বিশেষত থিমটা তোমাদের আসে কবিতা থেকে, মানে পোয়েম থেকে তোমাদের থিম আসে। সো পোয়েমগুলো সম্পর্কে তোমরা অলমোস্ট তোমাদের কাছে ফ্যামিলিয়ার না, অপরিচিত। তোমাদের টেক্সটে কিছু পোয়েম আছে এবং টেক্সটের বাইরে থেকেও আমরা অনেক প্র্যাকটিস করব। আর সবচেয়ে বড় কথা, যত বেশি প্র্যাকটিস করতে পারবে থিমটা নিয়ে তত বেশি তোমরা ভালো করতে পারবে। প্রথম একটু কঠিন লাগতেই পারে, বা একটা পোয়েম পড়ে মনে হতেই পারে যেখান থেকে আমি মূল ভাবটা কীভাবে বের করবো, বা আমি বুঝতে পারছি না যেটার মেইন পোয়েম কী বোঝাতে চেয়েছে। কিন্তু যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। এবং লেখার নিয়মটা জেনে লিখবো, জেনে লিখলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা হবে যদি আমরা একটু ফ্রিকুয়েন্টলি প্র্যাকটিস করি। তবে চলো এখন আমরা মূল ক্লাসে চলি। শুরুতে আমরা জানবো সামারি সম্পর্কে। তো এখন আমরা প্রথমে সামারি সম্পর্কে দেখি। সামারির ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে আমি প্রথমে বলেছিলাম যেটার মোটামুটি 3টা পার্ট থাকবে, মানে জাস্ট একটা প্যারাগ্রাফের মতো। সেখানে টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং সেন্টেন্স থাকবে এবং কনক্লুডিং সেন্টেন্স থাকবে। এখানে আমি সেন্টেন্সেস বলেছি এই কারণে যে কনক্লুডিং সেন্টেন্সে তোমরা একটার বেশি 2টা কথাতেও তোমার সেন্টেন্স মানে প্যাসেজটা বা সামারিটা শেষ করতে পারো। টপিক সেন্টেন্সটা কি?
সামারির ক্ষেত্রে টপিক সেন্টেন্সটা হচ্ছে তুমি যে জিনিসটা তোমাকে দেয়া আছে প্যাসেজে, সেই প্যাসেজের মেইন ফোকাসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে বলেছেন টপিক সেন্টেন্স ইউ হ্যাভ টু রাইট অর ফোকাস হোয়াট দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, মানে যে প্যাসেজটা, যে সিন প্যাসেজটা তোমাদের আসবে পরীক্ষায়, সেখানের মেইন জিনিসটা কী। যেমন বঙ্গবন্ধুর স্পিচে আমরা যে পড়েছিলাম 7ই মার্চের ভাষণ, ওখানে আমার মেইন জিনিসটা কি সেই জিনিসটা আমি ফোকাস করে লিখবো। সেখানে বঙ্গবন্ধুর অনেক ডিরেক্টিভস ছিল, পাকিস্তানের রুরাসদের প্রতি অনেক ডিরেক্টিভস ছিল, বাংলাদেশি মানুষদের প্রতি অনেক তার যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল, সেটাই হচ্ছে সেই সামারির সেই প্যাসেজের মূল কথা। তো সেরকমভাবে প্রত্যেকটা প্যাসেজেরই কিছু মূল বক্তব্য থাকবে এবং সেটাকে ফোকাস করে আমাকে সামারিটা লিখতে হবে। পরের কথাটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। টপিক সেন্টেন্সে তো আমি বললাম যে এই প্যাসেজটাতে এই সম্পর্কে বলা হয়েছে, তো ওই সম্পর্কে কি কি বলা হয়েছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্স কিছু জিনিস কালেক্ট করে, ইম্পর্টেন্স কিছু বক্তব্য কালেক্ট করে আমাকে যা লিখতে হবে সেটাই হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তাহলে বলা হচ্ছে ইন সাপোর্টিং সেন্টেন্স ইউ নিড টু রাইট some aiding sentences that support the main topic of the passage. For that, it's necessary to find out the keywords throughout the passage. Then you will arrange sentences and will write in a chronological order according to the passage. এখানে বলা হয়েছে যে মেইন টপিকটাকে, মেইন যে বক্তব্য সেটাকে সাপোর্ট দিচ্ছে বা সেটাকে সাপোর্ট দিয়ে সাহায্যকারী কিছু সেন্টেন্স আমাকে লিখতে হবে। এডিং সেন্টেন্স মানে হচ্ছে সেই প্যাসেজটার মূল বক্তব্যকে সাপোর্ট দিচ্ছে এরকম কিছু সেন্টেন্স আমাকে লিখতে হবে প্যাসেজ থেকে। তো আমরা প্রথমে কি করব, খুঁজে বের করব যে এরকম কি কি সেন্টেন্স আছে, কারণ অনেক বক্তব্যই থাকতে পারে। সো সেখান থেকে আমাকে মেইন জিনিসগুলো, মানে মেইন পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট জিনিসগুলো গ্যাদার করতে হবে, একত্র করতে হবে। তারপরে সেগুলো আমাকে প্যাসেজের ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে কি, যে প্যাসেজে যেভাবে অর্ডারটা দেয়া আছে, সেন্টেন্স প্যাটার্নগুলো সাজানো আছে, সেই অর্ডারে আমাকে রিরাইট করতে হবে জিনিসটা। সেগুলোই হচ্ছে আমার সাপোর্টিং সেন্টেন্স। এবং লাস্ট অফ অল বলা হচ্ছে ফাইনালি ইউ হ্যাভ টু রাইট 1 or 2 কনক্লুডিং সেন্টেন্সেস হুইচ উইল বি দ্য জেস্ট অফ দ্য হোল প্যাসেজ। তারপরে আমরা সেই জিনিসটা আমরা যা লিখলাম, সাপোর্টিং সেন্টেন্স তো লিখলাম, প্রথমে লিখলাম টপিক সেন্টেন্স মানে মূল বক্তব্য, যে প্যাসেজটা কী সম্পর্কে বলা হয়েছে, তারপরে লিখলাম তার রেফারেন্সে কিছু সেন্টেন্স, এবং লাস্ট অফ অল আমি কি করব, আমি এমন কিছু লিখব, সেটা একটা সেন্টেন্স হতে পারে, আবার একের অধিকও হতে পারে, যে সেই সেন্টেন্সটাতে আমি আবারও যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে জিস্ট। জিস্ট মানে কি, মূল যে বলাটা হলো, কি বললাম আমরা এতক্ষণ, প্যাসেজটা কী সম্পর্কে, প্যাসেজটাতে কী কী জিনিস ফোকাস করা হয়েছে, সেইটাকে নিয়ে একটা সুন্দর কনক্লুডিং সেন্টেন্স আমরা প্রেজেন্ট করব। এই হচ্ছে আমার কনক্লুডিং সেন্টেন্স। এখন দেখো সামারির ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট স্টেপস আছে যেগুলো ফলো করে আমাদেরকে সামারি লিখতে হবে। তোমরা যে কাজটা, ভুল কাজটা করো সেটা হচ্ছে তোমরা প্যাসেজ থেকে একটা সেন্টেন্স তুলে দাও, যেটা তোমাদের হয়ে যায় টপিক সেন্টেন্স। প্যাসেজের মাঝখান থেকে কিছু সেন্টেন্সকে তোমরা লিখো সাপোর্টিং সেন্টেন্স হিসেবে, এবং প্যাসেজে একদম লাস্টে যে 2-3টা লাইন আছে সেখান থেকে তোমরা একটা কনক্লুডিং সেন্টেন্স লিখে সেই সবগুলো মিলিয়ে একটা সামারি করো, এবং তোমরা মনে করো যে সেটাই সামারি। অ্যাকচুয়ালি সামারি মোটেও সেরকম কিছু না। সামারিতে সম্পূর্ণ নিজের বক্তব্য লিখতে হবে। ধরো আমি তোমাকে যা বলছি সেটা যখন তুমি অন্য একজনকে বলবে, তখন যে স্টাইলে বলবে সেটাই হচ্ছে তোমার সামারি। মানে আমার কথাটা আমি ছাড়া অন্য যে কেউ যেভাবে প্রেজেন্ট করবে নিজের ভাষায়, সেটাই হচ্ছে সেটা সামারি। তো এখানে যে মূল পয়েন্টগুলো আছে একটু মনে রাখার চেষ্টা করো, আমি বলছি। প্রথমে বলা হচ্ছে রিড দ্য হোল প্যাসেজ অ্যান্ড ফাইন্ড আউট দ্য মেইন অর কিওয়ার্ডস অ্যাবাউট দ্য টপিক। মানে আমার যে টপিকটা, মানে আজকে যে টপিকটা নিয়ে আমরা বলছি বা পড়ছি, সেখানের যে মেইন জিনিসটা, মেইন যে ওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডসগুলো আছে, সেগুলো আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। যখন আমরা প্যাসেজ পড়বো তখনই আমরা মার্ক করার চেষ্টা করব। যখন আমরা প্যাসেজ পড়ি, প্যাসেজের নাম থেকেই তো আমাদের অনেক সময় আইডিয়া হয়ে যায় যে প্যাসেজে কী বলা হয়েছে। তো সেখান থেকে আমাদের মেইন বা সাপোর্টিং আইডিয়াগুলো বের করতে হবে। কিওয়ার্ডসগুলো আমরা মার্ক করে রাখবো যে হ্যাঁ, যখন আমি সামারি লিখবো এইটা সম্পর্কে আমাকে বলতে হবে, সেগুলোই হচ্ছে কিওয়ার্ডস। নেক্সটে বলা হচ্ছে ট্রাই টু অ্যারেঞ্জ সেন্টেন্সেস উইথ দ্য কিওয়ার্ডস। যে কিওয়ার্ডগুলো বা যে মূল পয়েন্টগুলো আমি মার্ক করে রাখছি, যখন আমরা অ্যারেঞ্জ করব, সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জ করব লেখার আগেই, কিন্তু এটা এক ধরনের মাইন্ড ওয়ার্ক, এটা আমাদের মনে মনে সাজাতে হবে, কারণ পুরোটা সাজানোর পরেই কিন্তু আমরা লিখব।
আমরা 2-3টা লাইন পড়বো আর সেটাকে আমরা স্কুইজ করে লিখবো, এরকম কোনো ব্যাপার কিন্তু সামারি না। পুরোটা আগে মনের মধ্যে সাজিয়ে নিব, তারপরে সাজানো হলে আমরা লিখতে যাব। তো কিওয়ার্ডগুলো যে আমরা মার্ক করে রেখেছি, সেই কিওয়ার্ডে কোনটা আমরা আগে পয়েন্ট পাচ্ছি প্যাসেজে, কোনটা পরে পয়েন্ট পাচ্ছি, সেই অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করে যখন লিখবো সাপোর্টিং সেন্টেন্স, তখন এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মেক এ ড্রাফট অফ হোয়াট ইউ আর গোয়িং টু রাইট। যা তুমি করতে যাচ্ছ বা লিখতে যাচ্ছ সেটা ড্রাফট অবশ্যই করতে হবে। ড্রাফট না করে যদি লেখো তাহলে দেখা যাবে যে সেটার সিকোয়েন্সে প্রবলেম হয়ে যাচ্ছে, আগের সেন্টেন্স পরে চলে যাচ্ছে বা পরেরটা আগে চলে আসছে। এক্ষেত্রে হয় কি যে একটা সিকোয়েন্স যদি ব্রেক হয় তাহলে দেখা যায় যে ইম্পর্টেন্স যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা তুমি নিয়ে যাচ্ছ পরে, যেটা কম ইম্পর্টেন্ট সেটাকে তুমি ফোকাস করছো। তো এটার জিনিসটা সামাইটা পোর হয়ে যায়, মানে এটার মানের দিক দিয়ে একটু নিচে চলে যায়। তো সেটা করা যাবে না। আগে ড্রাফট করে নিতে হবে যে আমি ওই পয়েন্টটা দিয়ে আগে লিখবো বা এই পয়েন্টটা আমরা পরে আনবো। সো এটাই হচ্ছে ড্রাফট। এটা হচ্ছে পুরোপুরি একটা মানসিক কাজ, মানে মেন্টালি তোমাকে এটা সাজাতে হবে। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে ইউ হ্যাভ টু বি অবজেক্টিভ, ডু নট অ্যাড ইউর অপিনিয়ন। আমরা যদি কখনো কোনো অপিনিয়ন দিতে যাই সেটা কিন্তু আমাদের সামারিতে অবশ্যই প্রযোজ্য হবে না। কোনো কিছুই সেখানে নিজে থেকে অ্যাড করা যাবে না, বা সামারি প্যাসেজে নেই এমন কোনো কথা আমি আনতে পারবো না, সেটা যত ইম্পর্টেন্ট কথাই হোক না কেন। মূল কথা হচ্ছে আমাকে সেখানে অবজেক্টিভ ফর্মে লিখতে হবে, আমি সাবজেক্টিভ হতে পারবো না। আমার বক্তব্য দিলেই কিন্তু সেটা সাবজেক্টিভ হয়ে যাবে। আর লেখকের লেখাটা নিজের ভাষায় এক্সপ্লেন করাটাই হচ্ছে অবজেক্টিভ। সো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খেয়াল রাখতে হবে। নেক্সট লেখা আছে নো কপি পেস্ট, মাস্ট অ্যাভয়েড অ্যাপ্লাইং ডিরেক্ট কোট। ধরো প্যাসেজে কোনো কোটেশন দেওয়া আছে, যে প্যাসেজটা যিনি বলেছেন বা যার রেফারেন্স এই প্যাসেজটা, সেখানে তিনি কোনো কিছু ডিরেক্ট স্পিচ দিয়েছেন যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, বা এমনি ধরো একটা কোটেশন দেওয়া আছে যেটা অবশ্যই সামারিতে আনা যাবে না। সব কিছু সামারিতে আসলে প্যাসিভ ফর্মে হয়। আর নো কপি পেস্ট এটা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য, মানে সব থেকে বেশি যে জিনিসটা, যে আমার কপি পেস্ট করাই যাবে না। প্যাসেজে যা আছে সেটা প্যাসেজের মতো করে আছে, তোমাকে সেটা নিজের মতো করে লিখতে হবে। সো আমি ওই জিনিসটাই লিখবো, কিন্তু নিজের ভাষায় নিজে গুছিয়ে লিখবো, যা আছে হুবহু সেন্টেন্স তোলা যাবে না। তারপরের পয়েন্টটা হচ্ছে দ্য সামারি মাস্ট বি 1/3 অফ দ্য এন্টায়ার প্যাসেজ। এটা হয়তো তোমরা আগে থেকেই জানো যে একটা সামারির সাইজটা কীরকম হয়, যে প্যাসেজটা দেয়া থাকে তার 1/3 হবে সেই সামারি। ধরো একটা প্যাসেজ আছে 300 ওয়ার্ডের, সেটা সামারি আমরা 100 ওয়ার্ডের মধ্যে যেটা লিখবো সেটাই হবে সামারি। সবসময় এটা প্রযোজ্য না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে, কিন্তু এটাই হচ্ছে মেইন। এটাই আমাদের মনে রাখতে হবে। তোমাদের যে প্যাসেজগুলো আসবে, যে প্যাসেজগুলোর যে এরকম সাইজ আছে, তার 1/3টা হবে তোমার সামারি। দ্য সামারি, রাইট দ্য সামারি ইন এ সিঙ্গেল প্যারাগ্রাফ। আমি আগে থেকেই বলে আসছি যে প্যারাগ্রাফের সাথে সামারি অনেকখানি মিল আছে প্যারাগ্রাফের সাথে। সো প্যারাগ্রাফও যেমন আমাকে একটা প্যারাতেই লিখতে হবে, সামারিও আমাকে মাস্ট একটা প্যারার মধ্যেই লিখতে হবে। এখানে অন্য কোনো প্যারা করা যাবে না, একটা সিঙ্গেল প্যারাগ্রাফ হবে যেখানে আমি মূল প্যাসেজের 1/3 লিখব। তারপরে এত কিছু চিন্তাভাবনা করার পরে, এত ড্রাফটিংয়ের পরে আমরা এখন সামারিটা স্টার্ট করতে পারি। এখানে মোটামুটি একটা ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাটটা ফলো করে আমরা সামারি লিখতে পারি, বা সামারির ক্ষেত্রে এই জাতীয় একটা ফরম্যাট আসতে পারে। সেখানে হচ্ছে এরকম করে আমরা স্টার্ট করতে পারি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অথবা ইন দিস প্যাসেজ দ্য স্পিকার স্পিক্স অ্যাবাউট, অথবা যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে দ্য স্পিকার স্পোক অ্যাবাউট। তারপরে এই অ্যাবাউটের পরে আমার প্যাসেজটা যেই সম্পর্কে সেটা আমরা টানতে পারি বা লিখতে পারি। অথবা এসব কিছুই না করে ক্রিয়েট ইওর ওন সেন্টেন্স, তুমি নিজের মতো করেও একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারো, যেগুলো এটা কোনোটার সাথে যাবে না, তাহলেও হবে, কিন্তু সেটার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। তার পরবর্তীতে আমরা লাইন লিখে যাব, টপিক সেন্টেন্স লিখবো, সাপোর্টিং সেন্টেন্স লিখবো। সাপোর্টিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই সমস্ত কানেক্টর ইউজ করতে পারি, যেমন হাউএভার, দেয়ারফর, মোরওভার, ইন স্পাইট অফ। এবং লাস্টে যখন আমরা কনক্লুশন সেন্টেন্স লিখবো, কনক্লুডিং সেন্টেন্সটা লিখবো, তখন আমরা ফাইনালি লিখতে পারি। ফাইনালি লিখে আমরা সেই প্যাসেজের জিসটা সেখানে তুলে দিচ্ছি, এরকমও হতে পারে। মানে একটা প্যাসেজের সামারির মোটামুটি ফরম্যাটটা এরকম হবে। আমরা যে 7ই মার্চের ভাষণটা পড়েছিলাম, বঙ্গবন্ধু স্পিচ, সেটা থেকে যদি আমাদের সামারি লিখতে বলা হয় তাহলে সেই সামারিটা কীরকম হতে পারে? দেখো, সেই সামারি ফরম্যাটটা হতে পারে এরকম। আমি একটু পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। The 7th March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman is a significant event in the history of Bangladesh. দেখো, এখানে লেখার ক্ষেত্রে কিন্তু আগেরটার ফরম্যাটটা ফলো করা হয়নি, বরং বলা যায় যে এটা পুরোপুরি নিজস্ব ওয়ার্ডে লেখা, যে ইন দিস প্যাসেজ দি স্পিকার, ওরকম কোনো কিছু আমরা উল্লেখ করে লিখিনি, নিজেদের মতো করে এভাবে লিখেছি।
নেক্সট লাইনটা হচ্ছে, অন দিস ডে দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইমস শেখ মুজিবুর রহমান upheld the tragedy of the people of this country for the last 23 years. With his firm voice, he spoke about the dominated Bengalis by the Pakistani rulers. Moreover, he gave some directives to the common people, to the government employees, and to the Pak army, or the Pakistani army. Through his historical speech, Bangabandhu wanted to inspire people to fight against the Pakistani oppression and advise them to be ready to face the enemy. এটা সম্পূর্ণই হচ্ছে নিজের ভাষায় নিজের মতো করে সেই প্যাসেজের সামারি করা হয়েছে। লাস্টের লাইনটাই হচ্ছে আমার কনক্লুডিং লাইন। এখানে পুরো জিসটা বলা হচ্ছে যে বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে কি করতে চেয়েছেন, তার মেইন টার্গেটটা কী ছিল, বাংলাদেশের মানুষকে পাকিস্তানি শাসনের এগেনস্টে ইন্সপায়ার করা, এবং তাদেরকে কী অ্যাডভাইস দেওয়া হয়েছিল যে যে কোনো সময় শত্রুর মোকাবেলার জন্য রেডি থাকতে হবে। তো আমরা প্রথমেই যে হিস্টোরিক্যাল স্পিচ পড়েছিলাম বঙ্গবন্ধুর, সেটার সামারি হচ্ছে এটা। তো পরবর্তীতে যা যা আমরা পড়েছি, নেলসন ম্যান্ডেলা পড়েছি বা সামনে আরও পড়ব, সেগুলোর সামারিও তোমরা হয় ওই ফরম্যাটটা ফলো করে লিখবে অথবা এভাবে নিজের মতো করে ক্রিয়েট করে লিখবে। এখানে একটা জিনিস খেয়াল করো, পুরো প্যাসেজ থেকে কিন্তু কোনো কিছুই কপি পেস্ট করা নেই। যদি তুমি কপি পেস্ট করো তাহলে কিন্তু সেটা টিচারের চোখে অবশ্যই পড়বে এবং মার্কস কিন্তু কমতে থাকবে। আমি বারবার বলছি, সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর তোমাদেরকে একটু জোর দিতে হবে, ক্রিয়েটিভ রাইটিংয়ের প্রতি একটু জোর দিতে হবে, যাতে তোমরা সামারি, থিম, এই জিনিসগুলো সুন্দর করে লিখতে পারো। সো এখন আমরা চলে যাব আমাদের থিম রাইটিং পর্বে। থিম, যেটা মোটামুটি একেবারে নতুন একটা আইটেম তোমাদের জন্য। সো এটার একেবারে বেস থেকে আমাকে জানতে হবে, বেসিকটা আমাকে জানতে হবে যে থিমটা অ্যাকচুয়ালি কী। যদি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে থিম রাইটিং তোমাদের কাছে ইজি, তা না হলে তোমরা কখনোই কিন্তু গুছিয়ে থিম লিখতে পারবে না। সো আসো আমরা কিছু ডেফিনেশন অ্যানালাইসিস করি। হোয়াট ইজ থিম? প্রথমে বলা হচ্ছে, জেনারেলি থিম ইজ এ সাবজেক্ট অফ এ টক অর পিচ অফ রাইটিং। দেখো, কবি সাহিত্যিকরা যত কিছুই লিখুক না কেন, তাদের কোনো লেখা বা কোনো সাহিত্যকর্ম বলো বা শিল্পকর্ম বলো বা আর্ট বলো, যাই বলো, কোনো কিছুই কিন্তু উদ্দেশ্যহীন নয়। তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ফোকাস পয়েন্ট থাকে। একটা রাইটার যখন কোনো একটা কবিতা লিখেন বা কোনো একটা গল্প লিখেন বা কোনো একটা নোভেল লিখেন, অবশ্যই তিনি আগে একটা টপিক ঠিক করে নেন যে আমি এই জিনিসটাই আমার এই লেখনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সো সেই যে জিনিসটা যেটাকে সেন্টার করে ওই পুরো লিটারারি ওয়ার্কটা রচিত হয়, কবিতা বলো, গল্প বলো বা উপন্যাস, নাটক, যাই বলো, সেই জিনিসটা যে রচিত হচ্ছে একটা জিনিসকে সেন্টার করে, সেটাই হচ্ছে থিম। যে কোনো কথা বলা, আমরা যখন কোনো একটা ব্যাপার নিয়ে কোনো একটা মিটিং করি, সেই মিটিংয়ে নিশ্চয়ই একটা থিম থাকে, মানে একটা লক্ষ্য থাকে যে এই টপিকের উপরেই ওই মিটিংয়ে কথা হবে, মতামত বিনিময় হবে এবং আলটিমেটলি একটা রেজাল্ট পাওয়া যাবে। সো এটা হচ্ছে সেই মিটিংয়ের থিম। আর গল্প, উপন্যাস, কবিতার ক্ষেত্রে থিম কি, সেটা তো আমি আগেই বললাম যে রাইটার যেটাকে ফোকাস করে, যে পয়েন্টটা ফোকাস করে বা যে ঘটনাটাকে ফোকাস করে কোনো একটা সাহিত্যকর্ম রচনা করেন, সেটাই হচ্ছে তার সেই সাহিত্যকর্মের থিম। আরেকটা পয়েন্ট দেখো, অ্যান আইডিয়া দ্যাট রিকার্স ইন এ ওয়ার্ক অফ আর্ট অর লিটারেচার, যেটা আমি বললাম যে মেইন যে আইডিয়ার উপরে বেস করে সাহিত্যকর্ম, সেটা লিটারেচার হতে পারে বা আর্ট হতে পারে, কোনো সাহিত্য হতে পারে বা কোনো শিল্পও হতে পারে। সো উদ্দেশ্যহীনভাবে কিন্তু কোনো কিছুই হয় না। সো মেইন যেটা উদ্দেশ্য থাকে সেটাই হচ্ছে থিম। মেইন যে আইডিয়াটা থাকে কোনো একটা লেখনী, সেটাই হচ্ছে আমার থিম। পরবর্তীতে বলা হচ্ছে, দ্য থিম ইজ দ্য মেসেজ, লেসন অর মোরাল অফ এ লিটারারি ওয়ার্ক অর সামথিং লাইক দ্যাট। থিমের মাধ্যমে কিন্তু রাইটার কোনো একটা মেসেজ আমাদেরকে দেন। যখন আমরা একটা মুভি দেখতে বসি, মুভিটা শুরুটা একরকম থাকে, মিডলে হয়তো অনেক ক্রাইসিস থাকতে পারে এবং লাস্টে একটা এন্ডিং থাকে। যে এন্ডিংয়ের মাধ্যমে অনেক সময় হয়তো মুভি মেকার কোনো একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন, কোনো একটা শিক্ষণীয় জিনিস বা কোনো একটা লেসন, মানে মোরাল আমাদের দিতে চাচ্ছেন, সেটাই হচ্ছে তার সেই মুভিটার থিম। পরবর্তীতে দেখো, কিছু ওয়েবসাইট থেকে কিছু ডেফিনেশন আমি এখানে প্রেজেন্ট করেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে থিমটাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। উইকিপিডিয়াতে বলা হচ্ছে, থিম ইজ অ্যান আইডিয়া অর পয়েন্ট দ্যাট ইজ সেন্ট্রাল টু এ স্টোরি হুইচ ক্যান অফেন বি সামড ইন আ সিঙ্গল ওয়ার্ড। উইকিপিডিয়াতে যে ডেফিনেশনটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে থিমটা হচ্ছে কোনো একটা স্টোরির মেইন আইডিয়া অথবা সেন্ট্রাল পয়েন্ট, যেটা সাধারণত, যেটা মাঝে 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 একটা সিঙ্গেল ওয়ার্ড দ্বারাও মানে বর্ণনা করা যায়। ধরো একটা সিনেমার থিম হতে পারে লাভ, বা একটা প্রতিশোধমূলক কোনো একটা সিনেমা বা কোনো একটা বইয়ের
বা কোনো একটা নাটকের থিম হতে পারে রিভেঞ্জ। উইকিপিডিয়া এটা বলছে যে মাঝে মাঝে সিঙ্গেল ওয়ার্ড দিয়েও কোনো একটা লিটারারি ওয়ার্কের থিম বোঝানো যায়। যদিও এটা আমাদের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমরা এখানে এমন কোনো থিম পড়বো না যেটা কিনা একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করা যাবে। আমরা সাধারণত যে থিমগুলো এখানে প্র্যাকটিস করব সেটা ডিসক্রাইব করার জন্য আমাদের মিনিমাম একটা সেন্টেন্স তো লাগবেই, এবং তার সাথে আরও কিছু সাপোর্টিং সেন্টেন্স আমরা অ্যাড করব। আর একটা ওয়েবসাইটে কী বলছে দেখো, থিম, another website describes theme as a main idea or an underlying meaning of a literary work which may be stated directly or indirectly. লাস্টে আর একটা বলা হচ্ছে, theme of a story is what the author is trying to convey. Some literary works like short notes or short stories have just one theme, whereas novels usually have multiple themes. এখানে মূলত বলা হচ্ছে যে আন্ডারলাইং মিনিং, এই জিনিসটা খেয়াল করো। আন্ডারলাইং মিনিং জিনিসটা কি? আন্ডারলাইং মিনিং বলতে অন্তর্নিহিত অর্থ, কোনো একটা সাহিত্যকর্মের অন্তর্নিহিত অর্থ, মানে একেবারে সেন্ট্রাল, তার উপরে আর কিছুই নাই, সেটাকে ফোকাস করে রাইটার লিখেছেন, সেই জিনিসটাই হচ্ছে সেটার সেই লিটারারি ওয়ার্ক, সেটা কবিতা বলো বা যাই বলো, সেটার অন্তর্নিহিত যে মিনিং সেটাই হচ্ছে থিম, এটাই বলা হচ্ছে। সো যে ডেফিনেশনগুলো আমরা দেখলাম, মোটামুটি একটা ব্যাপার আমাদের ক্লাসে ক্লিয়ার, যে থিম হচ্ছে সেটাই যেটা কোনো একটা সাহিত্যকর্মের মূল বক্তব্য প্রকাশ করে, একেবারে সেন্ট্রাল পয়েন্ট বা মেইন যে আইডিয়া সেটা প্রকাশ করে। আর লাস্টে যেটা বলা হচ্ছে যে কোনো কোনো লিটারারি ওয়ার্কের, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় যে একটাই থিম থাকতে পারে, কিন্তু কোনো একটা বড় নোভেলের ক্ষেত্রে দুইটা তিনটা, বা কোনো একটা মুভির ক্ষেত্রে দুইটা তিনটা থিমও থাকতে পারে। সামারির মতো থিম লেখার আগে আমাদের কিছু জিনিস মানে কোনো কিছু মাইন্ড ওয়ার্ক করতে হবে, তারপরে আমরা খাতাতে লিখতে শুরু করব। যে চিন্তাগুলো আমাদের আগে করতে হবে সেটা হচ্ছে 3-4টা কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, নিজেকে নিজে কোশ্চেনগুলো করতে হবে। তারপরে সেই কোশ্চেন অনুযায়ী থিমের সাথে, মানে যে আমাদের যে লিটারারি ওয়ার্কটা দেওয়া আছে, ধরো একটা কবিতার কথাই বলছি, সেই কবিতাটা যখন আমরা পড়ব, এই কোশ্চেনগুলো আমরা নিজেরা নিজেদেরকে করব, এবং সেই অনুযায়ী আমরা অ্যান্সার বের করার চেষ্টা করব। কী জিনিস আমরা মানে অ্যানালাইসিস করতে পারি, এখানে দেখো কয়েকটা কোশ্চেন আমি এখানে বলছি। এখন যখন আমরা কোনো একটা পোয়েম পড়ব, আমরা কী কী জিনিসের উপর ফোকাস করব? উই হ্যাভ টু ফোকাস হোয়াট ইজ দ্য স্টোরি অর পোয়েম অ্যাবাউট, হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দ্য পোয়েম অর স্টোরি, হোয়াট ইজ দ্য লেসন। ধরো আমরা যখন একটা কবিতার থিম লেখার জন্য পড়ব, তখন আমরা প্রথমেই চিন্তা করব, মানে খুঁজে বের করব যে সেই প্যাসেজটা, সেই স্টোরি বা থিমটা, পোয়েমটা কী সম্পর্কে আমাদেরকে বলছে, মানে রাইটার বলো বা পোয়েট বলো, কী সম্পর্কে আমাদেরকে বলার চেষ্টা করছে সেটা বের করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং, মানে যে পোয়েমটা আমরা পড়ছি সেটার অন্তর্নিহিত মিনিংটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কয়েকবার পড়লেই কিন্তু একটা আইডিয়া করা যায়। সেটাই বলা হচ্ছে যে আমাদেরকে পোয়েমের পেছনে যে মিনিংটা আছে, যে অন্তর্নিহিত মিনিং, আন্ডারলাইন মিনিং একটু আগে বললাম, সেটা আমাদেরকে বের করতে হবে। এবং লাস্ট অফ অল আমরা দেখব যে কী লেসন, আমরা এটা পড়ে কী শিখতে পারছি বা কী জানতে পারলাম, রাইটার কী বলতে চাইলো ফাইনালি, সেটা আমরা ফাইন্ড আউট করব। এই কাজগুলো করার পর আমাদেরকে দুইটা জিনিস ফোকাস করে থিম রাইটিং শুরু করতে হবে। এটা হচ্ছে উই নিড টু ফাইন্ড আউট দ্য সেন্ট্রাল পয়েন্ট। আমরা তো সেন্ট্রাল পয়েন্টটা অবশ্যই বের করব, মানে মেইন আইডিয়াটা, যেটা পড়ার পর আমরা জানতে পারবো। উই হ্যাভ টু টেক রেফারেন্স ফ্রম দ্য টেক্সটে অনেক সময় কবিতার নাম, কবির নাম দেয়া থাকে, তো সেই রেফারেন্সটা আমাদেরকে লেখার মধ্যে আনতে হবে। এবং লাস্টে যেটা স্টার মার্ক দিয়ে লেখা আছে, সেটা হচ্ছে থিম রাইটিংয়ের ক্ষেত্রে মনে রাখার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউ মাস্ট কমপ্লিট দ্য থিম উইদিন 50 ওয়ার্ডস। তোমাকে থিমটা লিখতে হবে 50টা শব্দের মধ্যেই। সো কবিতা যত বড়ই হোক বা যত ছোটই হোক, থিম কিন্তু খুব ডিসক্রিপটিভ কিছু হয় না। থিমটা আমার, মানে সেন্টার পয়েন্ট যেহেতু, মেইন আইডিয়া যেহেতু, সেটাকে আমার অল্প কথার মধ্যে বোঝাতে হবে, এবং সেই ওয়ার্ড লিমিটটা হচ্ছে 50 ওয়ার্ডস। তুমি 40 ওয়ার্ডসের মধ্যেও তোমার থিম কমপ্লিট করতে পারো। তুমি যদি তোমার মূল যে ভাবটা, লেখনের যে ভাবটা, সেটা যদি প্রকাশ করতে পারো 40 ওয়ার্ডের মধ্যে, তাও হবে, 45 ওয়ার্ডের মধ্যে হলেও হবে, কিন্তু মনে রাখতে হবে যে সেটা কখনোই 50 ওয়ার্ড ক্রস করা যাবে না। আজকের ক্লাসের জন্য আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে D.H. লরেন্সের একটা বিখ্যাত কবিতা ড্রিমস। এখানে ড্রিমস সম্পর্কে তোমাদের এই কবিতাটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 লেসন 2-তে আছে।
ড্রিমস সম্পর্কে আমরা তো মেইন প্যাসেজও পড়বো, প্যাসেজও আছে তোমাদের। আজকে আমি লেসন 2 থেকে এই কবিতাটা পড়ছি। প্রথমে আমি পুরো কবিতাটা পড়ছি, তোমরা একটু বোঝো, তারপরে আমি এটার অর্থগুলো তোমাদেরকে বলে দিব। All people dream but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dim their dreams with open eyes and make them come true. খুব স্ট্রং কিছু মিনিং আছে এই কবিতাটার। এখানে প্রথম প্যারায় বলা হচ্ছে যে সবাই স্বপ্ন দেখে, সব মানুষই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন দেখাটা সমান না, নট ইকুয়ালি। Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. এখানে ডাস্টি রিসেস যে শব্দটা আছে, ডাস্টি শব্দটার মানে হচ্ছে যে এটা প্রাণচঞ্চল বা উৎফুল্ল নয় এমন কোনো কিছু। যেমন এটা আরেকটা মিনিং হচ্ছে ধূলিময়। আর রেসেস শব্দটার মানে হচ্ছে অবকাশ। তো এই জায়গায় ডাস্টি রিসেসেস বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আসলে মানুষের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মনটাকে এখানে ডাস্টি রিসেস বলে বোঝানো হয়েছে। এখানে এই সেন্টেন্সটাতে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে যারা রাতের বেলা ঘুমায় তাদের ক্ষেত্রে স্বপ্নটা কি হয়, তাদের ক্ষেত্রে স্বপ্নটা হচ্ছে সেই ধূলিময় কোনো একটা অবকাশের মতো, যেটা প্রাণচঞ্চলে ভরা না, ভরপুর না। মানে আমরা ব্যাপারটাকে এভাবে এক্সপ্লেন করতে পারি যে যারা রাতের বেলা স্বপ্ন দেখেন তাই সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি অবচেতন মনের একটা প্রকাশ, সেটার কোনো লাইফনেস নেই। ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। ভ্যানিটি শব্দটার মানে হচ্ছে মানে অহমিকা বা ধ্রুমজালের মতো, বা যেটার কোনো ইফেক্টিভনেস নেই, ফ্রুটফুললেস একটা জিনিস। সো এই দুটো সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এরকম যে যারা রাতের বেলা ঘুমায়, ড্রিমটা তাদের কাছে মানে স্বপ্নটা তাদের কাছে এক ধরনের অবচেতন মনের একটা প্রকাশ মাত্র। যখন তারা সকালে ঘুম থেকে উঠে যায় তখন আর সেই স্বপ্নের কোনো ভ্যালিডিটি থাকে না বা কোনো তার উপযোগিতা থাকে না। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর দ্য ডেঞ্জারাস পিপল। এখানে বলা হচ্ছে যে যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা, এইখানে ডেঞ্জারাস ব্যাপারটা আসলে বিপজ্জনক অর্থে বোঝাচ্ছে না, বরং এখানে ডেঞ্জারাস বলতে একটা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভনেস বোঝাচ্ছে। যে দিনের বেলা যারা স্বপ্ন দেখে তারা তো আর ঘুমিয়ে স্বপ্ন দেখছে না। সো তারা কীরকম, খুব অ্যাক্টিভ পিপল। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস অ্যান্ড মেক দেম কাম ট্রু। কেন? কারণ তারা তাদের ড্রিমটাকে খোলা চোখে দেখছে এবং সেই জন্য তারা তাদের ড্রিমটা সফল করতে পারছে বা সত্যি করতে পারছে। সো এই আমি আবার একবার পড়ে শোনাচ্ছি, দেখো। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সব মানুষই স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন দেখাটা সমান নয়। Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. যারা রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্নটা তাদের কাছে একটা অবচেতন মনের প্রকাশ বা একটা প্রাণচঞ্চল্যহীন একটা অবকাশের মতোই। সকালে ঘুম ভেঙে গেলেই সেটার কোনো আর উপযোগিতা থাকে না। কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। দিনে যারা স্বপ্ন দেখে তারা খুবই অ্যাক্টিভ মানুষ। কেন? ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস অ্যান্ড মেক দেম কাম ট্রু। কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে এবং সেই জন্যই তারা তাদের স্বপ্নটাকে সত্যি করতে পারে। এই হচ্ছে আমার মূল যে কবিতা সেটার মিনিং। এখন আমরা ইজিলি কিন্তু বুঝতে পারছি যে এখানে পোয়েট কি বলতে চেয়েছেন। তিনি স্বপ্ন সম্পর্কে বলেছেন এবং স্বপ্ন দেখার দুই ধরনের মানুষের, দুই ক্যাটাগরির মানুষ সম্পর্কে উনি এখানে বলেছেন যে এক পক্ষ আছে যারা স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নের কোনো উপযোগিতা নেই, কেননা তারা সেই স্বপ্নটা হচ্ছে তাদের অবচেতন মন তাদেরকে যেটা দেখাচ্ছে। রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখা, যেটা সকালবেলা উঠলেই আমাদের হয়তো আর মনেও থাকে না বা আমরা খেয়ালই করতে পারি না যে আমি আসলে কি দেখলাম। কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখছি, দিনের বেলার স্বপ্নটা আসলে কি, পরিকল্পনাপূর্ণ কোনো একটা মানুষ, যে মানুষের একটা নির্দিষ্ট প্ল্যান আছে, এইম আছে, কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে, তাদের ক্ষেত্রে এখানে তাদেরকে খুব অ্যাক্টিভ পার্সন হিসেবে এখানে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে। কারণ
তারা তো তাদের ড্রিমটা দেখছে খোলা চোখে, এবং সেই ড্রিমটা এখানে আসলে পরিকল্পনা বোঝাচ্ছে যে তাদের একটা পরিকল্পনা আছে বলেই তারা সেই অনুযায়ী কাজ করছে, অ্যাক্টিভ থাকছে, এবং সেই পরিকল্পনাটাকে তারা কোনো একটা সফল পরিণতি দিতে পারছে। এটা হচ্ছে আমার কবিতার মূল যে পয়েন্ট বা ইনার মিনিং, যেটা অন্তর্নিহিত বক্তব্য, এটাই হচ্ছে সেই কবিতার ইন্টারনাল মিনিং। এখানে থিমের অ্যান্সারটা দেখো, এটা আমি তোমাদের অনুপম বই থেকে নিয়েছি। এখানে বলা হচ্ছে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট লরেন্স ফোকাসেস অন দ্য টাইপ অ্যান্ড টার্গেট অফ ড্রিমিং। দ্য পিপল হু ড্রিম unconsciously do not tend to realize it, while the people who dream consciously try their best to fulfill it. All people should have positive dreams and they should face hardship to achieve them. এখানে বলা হচ্ছে ডিএস লরেন্স তার কবিতায় স্বপ্নের বিভিন্ন ধরন এবং স্বপ্নের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটার উপরে ফোকাস করেছেন। যারা অবচেতন মনে স্বপ্ন দেখে তারা জিনিসটা রিয়েলাইজ করতে পারে না, যে স্বপ্নটা তাদের রিয়েলাইজেশনের মধ্যে আসে না। কিন্তু যারা কনসিয়াসলি স্বপ্ন দেখছে, মানে তাদের কনসিয়াস স্বপ্নটা কি, জেগে জেগে স্বপ্ন দেখাটা কি, এটা একটা পরিকল্পনা বা প্ল্যানিং, যে আমি এটাই করব বা এটাই আমার টার্গেট। সো যাদের টার্গেট আছে তাদের তো সেই টার্গেট ফুলফিল করার একটা লক্ষ্য আছে। সো সে কারণেই দে ট্রাই দেয়ার বেস্ট টু ফুলফিল ইট। অল পিপল শুড হ্যাভ পজিটিভ ড্রিমস অ্যান্ড দে শুড ফেস হার্ডশিপ টু অ্যাচিভ দেম। এখানে রাইটার এটাই বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষেরই কিছু পজিটিভ স্বপ্ন থাকা উচিত, এবং তাদেরকে সেই স্বপ্ন লক্ষ্য অর্জনের জন্য বা সেই স্বপ্নটা পূরণের জন্য পরিশ্রম হওয়া উচিত বা অ্যাক্টিভ হওয়া উচিত। সো আমি আরেকবার পড়ে দিচ্ছি, খেয়াল করো, এবং তারপরে তোমরা একটু দেখবে যে যে নিয়মটা আমরা শিখলাম থিম লেখার, তার সাথে এটা কতটা রিলেভেন্ট। In the poem, the poet Lawrence focuses on the type and target of dreaming. The people who dream unconsciously do not tend to realize it, while the people who dream consciously try their best to fulfill it. All people should have positive dreams and they should face hardship to achieve them. আমার কবিতায় যেটা বলার চেষ্টা করেছে পোয়েট, এই থিমে আমি সেটাই প্রেজেন্ট করলাম, এবং এটা তোমরা কাউন্ট করে দেখো, এটা 50 ওয়ার্ডের ভিতরেই লেখা আছে। সো এই হচ্ছে আমাদের থিম সম্পর্কিত আজকের ক্লাস। আশা করি তোমরা অ্যাটলিস্ট এটুকু বুঝতে পেরেছো যে থিম জিনিসটা কী, বা আমরা একটা কবিতা থেকে কিভাবে থিমটা খুঁজে বের করব এবং থিমটা লিখব। পরবর্তীতে আরও অনেক প্র্যাকটিস আমরা করব। আমাদের টেক্সট বইয়ে যে সমস্ত কবিতা আছে সেগুলো থেকেও যেমন চেষ্টা করব, টেক্সটের বাইরে অনেক ইম্পর্টেন্ট কবিতা আছে যেগুলোর থিমও আমরা শিখব, এবং আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যখন কবিতাগুলো পড়বে, যখন থিমগুলো পড়বে, তখন একেবারে এমনভাবে ব্রেনের মধ্যে সেট করে ফেলবে যাতে পরবর্তীতে তোমাদেরকে সেটা আবার নতুন করে পড়তে না হয়, বা তুমি যাতে বুঝতে পারো যে হ্যাঁ ওই কবিতার থিম হচ্ছে এটাই, সো আমাকে ওখানেই টার্গেট করে লিখতে হবে, ওটাই ফোকাস করে লিখতে হবে। সো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। থিম আর সামারি রাইটিং তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসবে। সো যে সমস্ত জিনিস আমরা অনলাইন ক্লাসে বা জুম ক্লাসে বলছি বা তোমাদেরকে পড়তে বলছি, সেগুলো খুব ভালো করে পড়বে। তার বাইরেও কিছু প্র্যাকটিস করবে, যেমন থিম সম্পর্কে যেটা বললাম, বইটা তো আমরা প্র্যাকটিস করবো, টেক্সটে যেগুলো পোয়েম আছে, এবং টেক্সটের বাইরেও তোমরা আজকে থেকে কিছু কিছু করে পড়া শুরু করো। প্রতিদিন অন্তত 2টা পোয়েম টার্গেট করো, সেটা বুঝে সেটা থিমটা নিজেরা বের করার চেষ্টা করো এবং লিখলে তোমাদের অনেকটাই আর কি পড়ার কাজ হয়ে যাবে, পড়াটা অনেকটা কভার হয়ে যাবে। সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।